আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর মধ্যে সবার কিন্তু ছোটোখাটো বড় অনেক রকম স্বপ্ন থাকে, স্বাদ থাকে, আহ্লাদ থাকে। আমরা সেটা কিভাবে পূরণ করি বা আমাদের পক্ষে কি সবটা পূরণ করা সম্ভব হয় কি না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতেছি, যার জন্য আপনাদেরকে আসলে কোনো রকম কোনো রেসিপি বলতেছি না বা কীভাবে কী করতেছি সেটাও বলতেছি না। আমি গরুর মাংস রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে, আর এখানে একটু মুরগির মাংস রান্না করব, এটা আলু ছাড়া। আর এই মাংসটা একটু ঝাল মশলা কম হবে, কারণ এটা যে খাবে সে একটু ঝাল খেতে পারে না। এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে ঝাল খেতে পারে না, তার জন্য আসলে কীভাবে ঝাল দিয়ে তরকারিটা রান্না করি। তো সে গরু খেতে পারবে না গরুর মাংসটা, আর ঝালও খেতে পারবে না, তো তার জন্য একটু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। তো তারপরেও মুরগির মাংস যে রান্না করতেছি সেটার মধ্যে মোটামুটি মশলা টশলা দিয়েছি, কিন্তু ঝালটা দিইনি আর কি, কারণ খেতে পারে না। তো কি করব, একটু টেস্ট করার জন্য একটু ভালো করে রান্না করে দিচ্ছি আর কি, খেতে তো হবে। তো এই জন্য একটু টক দই দিয়ে ভালো করে ঝাল ছাড়া অন্য যে কোনো মশলাগুলা দিতে হয় মোটামুটি একটু দিয়েছি, কারণ আবার পরিমাণে বেশিও দেওয়া যাবে না, যতটুকু দেওয়া সম্ভব হয় আর কি ততটুকু আসলে দিয়েছি, দিয়ে রান্না করে নিচ্ছি। তো তাড়াতাড়ি রান্না করার কারণটা হলো আজকে একটু বাইরে যাব, একটু সময় নিয়ে বাইরে থাকবো। শুরুতে আসলে যেটা বলছিলাম আর কি, যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর মধ্যে আমরা আমাদের সকালাতগুলো আসলে কীভাবে পূরণ করি বা কিভাবে আমরা আমাদের যে একটা ইচ্ছা থাকে মনের মধ্যে সেটা আবার পূরণ করতে পারবো কি না, সেটার জন্য চেষ্টাটা কীভাবে করি, ওইসব বিষয় নিয়ে আসলে কথা বলি। এটা হয়তো আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছেন তারা আসলে বুঝবেন। বর্তমানে আসলে আমাদের দেশের আর কি, বাংলাদেশের কথা বলতেছি, আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে আমরা আসলে খেয়ে পরে বেঁচে থাকাটাই অনেক সময় দেখা যায় আমাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। কারণ সব কিছুর দাম যেভাবে বাড়ছে কিন্তু ইনকামটা কিন্তু ওইভাবে বাড়ছে না। এটা আমার সাথে হয়তো সবাই একমত হবেন। তো আমরা তার মধ্যেও কিন্তু আমাদের শখ-আহ্লাদগুলা পূরণ করার চেষ্টা করি। তো এখন যেহেতু আসলে শীতকাল চলতেছে, বছরের শেষ সময়, একদম ডিসেম্বর শেষ হয়ে এখন জানুয়ারি মাস চলতেছে। তো আমরা যারা আসলে ফ্যামিলিটা পরিচালনা করি বা যেটা গৃহিণী হোক আর গৃহকর্তাই হোক না কেন, প্রতি মাসে আমাদের একটা বাজেট থাকে, এইভাবে সংসারটা চালাবো, এই বাজেটে সংসারটা চলবে। তো এই হিসাব করে কিন্তু সংসার চালাই। চালানোর পরে দেখা যায় তারপরেও সবাই কিন্তু দেখবেন যে ২-৪ টা পয়সা একটু জমায়। এখান থেকে বাড়তি কিছু যদি থাকে সেটা কিন্তু দেখা যায় মাস শেষে সেটা আমরা জমিয়ে রাখি যে এই টাকাটা থাকুক। এটা পরের মাসে আবার কিছু টাকা যদি জমাইতে পারি তাহলে একটু বাড়বে। তো এভাবে কিন্তু আমরা আসলে ম্যানেজ করি সংসারটা। তবে দেখা যায় বছর শেষে যদি আমাদের কাছে কিছু টাকা থাকে সেটা দিয়ে আমরা আমাদের শখ আহ্লাদটা পূরণ করি। কেউ হয়তো ঘুরতে যায়, কেউ কেনাকাটা থাকলে সেটা করে। এভাবে কিন্তু আসলে সংসারটা ম্যানেজ করা হয়। আর এভাবে যদি গুছিয়ে আপনি সংসারটা পরিচালনা করেন, যে আসলে প্রতি মাসে আপনার সংসার খরচ দেখা যাবে যে ১০,০০০ বা ১৫,০০০ বা ২০,০০০ লাগতেছে। সেখান থেকে যদি আপনি ৳১০০ টাকাও বাঁচাতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ১২ মাসে ৳১,২০০ হচ্ছে। তো আপনি একটা কিছু করতে পারতেছেন। তো এভাবে যদি ম্যানেজ করা যায় তাহলে দেখা যায় যে হ্যাঁ, কিছু একটা করা যাবে। তো এটা কিন্তু সবাই করে মোটামুটি এখন। আর অনেকের আসলে এমন অবস্থা হয় যে করাটা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, হয় না আরকি, দেখা যায়। তারপরে দেখা যায় যে আমি বাজেট করছি ৳১৫,০০০, দেখা যায় যে আমার একটু কোনো মাসে বাড়তি একটু খরচ হয়ে গেছে। এরকম হয়। এরকম আমারও হয়। দেখা যায় সম্ভব হয় না। তো আমার আসলে কিছু কেনাকাটা ছিল, একটু রান্নাঘরের টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কিনছি। তারপরে ঘরের জন্য কিছু কিনেছি। নিজের আসলে কয়েকটা জামাকাপড় কিনতে হবে। যেহেতু গরমটা চলে আসতেছে, শীত তো এখন চলছে। শীত যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু গরম চলে আসবে। আর গরমের মধ্যে দেখা যায় পাতলা সুতির কাপড় হলে ভালো হয়। তো ওগুলা কিনেছি। আর ঘরের টুকিটাকি জিনিসগুলো তো রান্নাঘরেরগুলা কিনে ফেলেছি। তারপরে একটা খাট কিনবো অনেকদিন থেকেই। কারণ একটা খাট দিয়ে দেখা গেছে যে আমি আজকে মানে আমার বিয়ের পর থেকেই আমি ওই খাটটা ব্যবহার করতেছি। প্রায় ১৯ বছর হয়ে গেছে ওই খাটটার। তো ওই খাটটা এখনও দেখা যাবে যে আমি আরও ২০ বছর বা ২৫ বছর ব্যবহার করতে পারবো। ওটা এত ভালো আছে এখনও। ওটা সেগুন কাঠের।
আর এখন সেগুন কাঠের একটা খাট বানাইতে গেলে যে কত টাকা লাগবে, মানে আমার খাটটার মতো আর কি। আসলে আমি ওটা আপনাদের সাথে দেখাইনি, কখনো দেখাবো। ওটা অনেক মজবুত। তো সেই খাটটা অনেক বেশি বড়। তো আমার রুমের জায়গা হচ্ছিল না। তো এজন্য আসলে এখন আরাফেলের যে রিগেল যে ফার্নিচার, ওখানে গেছিলাম ওদের শোরুমে। তো আমি যে সংসারের যে টুকিটাকি রান্নাঘরের জিনিসগুলো কিনছি সেটাও বেস্ট বাইর থেকে, সেটাও আরাফেলের একটি প্রোডাক্ট। তো একই সাথে যেহেতু, এই জন্যই আসলে একসাথেই সবটা করা হয়ে গেছে আমার। ওদের শোরুম থেকে সবটা কিনে ফেলেছি। তো ওইভাবে খাটটাও দেখে আসলাম যে আসলে পছন্দ হয়ে গেলে ওদেরকে ইয়ে করে দেবো, বুকিং দিয়ে দেবো, ওরা বাসায় পৌঁছে দেবে। তারপরে আবার রান্নাঘরের জন্য একটা স্ট্যান্ড কিনেছি, আর একটা ছোটো একটা আলমারি কিনলাম, এটা এক পাটের। তো এটা আমার খুব দরকার ছিল, যেহেতু আমার ওয়ারড্রোব আলমারি ওগুলো আছে। তারপরেও দেখা যায় জিনিসপত্র অনেক সময় জায়গা হয় না, তো টুকিটাকি এসব জিনিসগুলো লাগে আর কি সংসারের, তার জন্য এই কিনলাম। তো এই দেখুন শোরুমের মধ্যে সেলসম্যান আমাদেরকে আসলে দেখাচ্ছে আর কি কোনটার কী প্রাইস বা কী আসে বিষয়গুলা। তো আমি একটা খাট পছন্দ করে রেখে এসেছিলাম, ওরা পরে খাটটা ডেলিভারি দিয়ে দেয় বাসায়। তো এখন ওদের কোম্পানির লোক এসে আবার এটাকে সেটিং করে দিয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যদি ভালো লাগে থাকে তাহলে আসলে লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখতে পারেন। আজকে ভিডিওটা একটু লং হয়ে গেছে, আমি এত লং ভিডিও দেই না। তো ওরা ফিটিং করে দিয়ে গেল খাটটা, আমি জাস্ট দেখালাম, এখনও গোছানো হয়নি, এলোমেলো। আমার পুরা ঘর কিন্তু আসলে কয়েকটা ফার্নিচারের কারণে নাড়া হয়েছে, যার জন্যই আর কি আমি এতদিন খুব ব্যস্ত ছিলাম এগুলো নিয়ে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।